নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সংস্কার ছাড়া যেমন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, তেমনি গণতন্ত্র টেকসই করতে নির্বাচন জরুরি। তাই দুটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে নির্বাচন সংস্কার কমিশন। সোমবার রাজধানীর সিডপ মিলনায়তনে আলোচনার সভায় এসব কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর হাতিরপুর এলাকা থেকে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে নির্বাচনের আগে সংস্কার, এই ইস্যুতে কি বিএনপি অন্যদের সাথে একমত হবে? আপনাকে ধন্যবাদ। তবে আপনি আমাকে ভুলভাবে উপস্থাপন করেছেন। আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিশেষ সহকারী নই। জি জি, বলুন। জি, আমি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, দেখুন, আমরা বারবার বলেছি দেশের বেশিরভাগ মানুষের উপলব্ধি এবং প্রকাশ হলো এরকম যে দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে একটা জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করার। অর্থাৎ মানুষ নির্বাচন করবে, নির্বাচনে ভোট দিবে, দিয়ে তারা নিজেদের পছন্দের সরকার নিজেরা তারা তৈরি করবে। যেহেতু এই সংস্কারের শব্দটা আসছে কেন, আসে একটা মাত্র কারণে, যে নির্বাচনকে জনগণ থেকে মানুষের ভোটাধিকার অনেক দূরে নিয়ে গেছিল, নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল। সেই কারণে ওই গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার যে অন্তরায় যেগুলো ছিল, কেবলমাত্র সেইগুলোকে দূর করাই আমরা মনে করি। এবং যারা আজকে এই রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের সকলেরই মনে করা উচিত যে এটাই একটা সংস্কার, অর্থাৎ একটা গ্রহণযোগ্য নির্বাচন দরকার। এই নির্বাচন এখন সংস্কার সংস্কার বলে যেভাবে কথা বলা চলছে, তাতে যদি নির্বাচন, জাতীয় নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন যদি কোনো কারণে অযৌক্তিকভাবে বিলম্বিত হয়, তাহলে মানুষ একদিন হয়তো বলতে পারে যে এই সংস্কারটাই নির্বাচনকে বিলম্বিত করার একটা দুরভিসন্ধি হয়তো বা ছিল। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, যাদের কাছে মানুষের প্রত্যাশা গ্রহণযোগ্য নির্বাচন, তারা নিজেরাও জানেন তারা অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে একটি সরকার এবং একটি বিরোধী দল, এই দুইটাকে নির্বাচন করে দিয়ে তারা চলে যাবে। কিন্তু এখন তারা যেভাবে বারবার শুধু সংস্কার, আগে সেটা, আগে স্থানীয় সরকার নির্বাচন, এরকম নানা কথা যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে হলো কি, দীর্ঘদিন যারা উন্মুখ হয়েছিলেন, তারা ভোট দিয়ে নিজের সরকার নিজে গঠন করবেন, তাদের মধ্যে হতাশা এসে যাচ্ছে। আপনি দেখেন, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের এখন অনেক সমস্যা। এই সমস্যাগুলো একটা অন্তর্বর্তীকাল সরকারের পক্ষে অ্যাড্রেস করা খুবই কঠিন। সুতরাং সেখানে একটা নির্বাচিত সরকার জরুরি। আর নির্বাচিত সরকার যতটা অথরিটির সঙ্গে এই সকল সমস্যাগুলোকে সমাধান করতে পারবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা কেবলমাত্র সকলের সম্মতি হলো তাদের ক্ষমতায় থেকে থাকার বেসিস, তাদের পক্ষে সেটাকে অতি শক্তিশালী ভাবে মোকাবেলা করা বা অ্যাড্রেস করা সম্ভব না। সুতরাং আমার মূল কথাটা আমি এভাবে বলতে চাচ্ছি যে সংস্কার যেন মানুষের কাছে একটা অগ্রহণযোগ্য বিষয় না হয়। মানুষ যেন 2 দিন পর এনাদেরকে অভিযুক্ত না করে যে সংস্কার ছিল রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘায়ু করা, তারই একটা অজুহাত মাত্র। তাহলে যে জিনিসটা হবে, দেশের মানুষ হতাশ হবে, দেশের বা জাতীয় যে রাষ্ট্রীয় সমস্যা সেগুলো আরো প্রকট হবে, আরো বেড়ে যাবে, এবং মানুষ এটা একটা সময় দেখা যাবে যে তালুকদার, এটা আপনি আমাদের আমাদের। সাথেই থাকবেন। আমি আবারও আপনার কাছে আসলে এই প্রসঙ্গে ফিরবো। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজারবাগ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। আপনাকেও স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে জানতে চাইবো যে সংস্কার নাকি নির্বাচন, এ নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো কি সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমি একটু দেরিতেই সংযুক্ত হলাম আপনাদের সাথে। সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে আলোচনাটাকে আমি একদম প্রাসঙ্গিক মনে করি না। আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, আমার দল জেএসডি, আমরা একসাথে সকলে মিলে 31 দফার ভিত্তিতে যে লড়াই সংগ্রামটি করেছি, সেটা শর্তই ছিল যে এই ফ্যাসিস্টকে আমরা হটাবো, একই সাথে এই ফ্যাসিস্ট যে শাসন ব্যবস্থা সেটিকে আমরা বদলে দিব, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ এই ফ্যাসিস্ট ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলবে না। এখন এইটি তৈরি করবার জন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে, এবং সেই সংস্কার কমিশনের 6টি রিপোর্ট এসছে। আমরা প্রধান উপদেষ্টার সাথে বসছি, প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলে দিয়েছেন রাজনৈতিক দলগুলো সংস্কার প্রশ্নে
কোথায় কোথায় ঐক্যমত্য গঠন করবেন, কোথায় কোথায় তারা দ্বিমত করবেন, সেই বিষয়টা একান্তই রাজনৈতিক দলগুলোর অংশীজনদের এই সিদ্ধান্তের বিষয়। এবং এরপরে এই সংস্কারগুলো বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেটিও রাজনৈতিক দলগুলোই তার সিদ্ধান্ত গ্রহণ করবে। দুটো বিষয়, একটি হচ্ছে কি কি বিষয় আমরা একমত হচ্ছি, আমরা ঐক্যমত্য তৈরি করছি, আমরা একটি সনদ তৈরি করতে পারছি। দ্বিতীয়ত যে প্রশ্নটি হবে সেটি বাস্তবায়ন প্রক্রিয়াটা কি, সেই বিষয়ে ভিন্ন মত আছে, অনেকের অনেক রকম কথা আছে। বিএনপি যেমন বলছে নির্বাচিত সরকারি সেই সরকারগুলো বাস্তবায়ন করবে, অনেকে বলছেন যে তার আগে অনেকগুলো পদ্ধতি আছে, সংবিধান সভা নির্বাচনের কথা বলছেন, সংস্কার সভা নির্বাচনের কথা বলছেন, গণভোটের কথাও বলছেন, নানা বিতর্ক আছে। দুইটা বিষয়ের ভিতরে প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা সংস্কারটা চাই, নির্বাচনও চাই, এটি দুটোর একটির মুখোমুখি নয়, দুটোই আমাদের একসাথে চলতে হবে, একটাকে বাদ দিয়ে আরেকটি নয়। এই একটি বিষয় আমাদের একটা জায়গায় পৌঁছাতে হবে। আর যেহেতু কমিশন রিপোর্ট গুলো দিয়েছে, এই রিপোর্ট গুলোর ওখানে আমরা সমস্ত রাজনৈতিক অংশীদাররা উপস্থিত ছিলাম, সকলেই বলেছি আমরা এই বিষয়ে আমরা ঐক্যমত্য গঠন করার চেষ্টা করব, যেখানে যেখানে একমত হব সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করব সেই বিষয়ে সিদ্ধান্ত নিব। আপনি যেখানে আমাদের ভিন্নমত থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, সেগুলো বিতর্ক করে আমরা একটি জায়গায় পৌঁছাবো, যেখানে বিরোধ থাকতে পারে সেগুলো আমরা এড়িয়ে যাব। এই বিষয়গুলো এইভাবে যদি আমরা দেখি তাহলে সকল রাজনৈতিক দলসমূহের যারা ফ্যাসিস্ট বিরোধী লড়াই সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকলে মিলে আমাদের একটা জায়গায় পৌঁছাতে হবে। জি, আমি আবারও ফিরবো আপনার কাছে। আমি আরেকবার যেতে চাই মাসুদ আহমেদ তালুকদারের কাছে। আপনি বলছিলেন নির্বাচনের আগের সংস্কার প্রসঙ্গে, আপনার কাছে জানতে চাইবো যে সংবিধান সংস্কার ইস্যুতে কি বিএনপি কোনো ছাড় দেবে? দেখুন, এখন সারা ধরার তো কোনো বিষয় নাই। সংবিধান সংশোধন করতে হবে, সংবিধান সময় উপযোগী করতে হবে। স্বৈরাচার সরকার সংবিধানকে এমন এমন কিছু অ্যামেন্ডমেন্ট করে গেছে যেটা মানুষের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। সুতরাং এটা সময় উপযোগী সংবিধান করতে হলে এটা করতে হলে না, এটা জাতির জন্য খুব জরুরি হয়ে গেছে। দেখুন, আমি আপনাকে আবারও বলেন যে যে সকল বিষয়গুলোকে, অর্থাৎ অতীত সরকার বা স্বৈরাচার সরকার, এদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে তারা ধ্বংসের ছাপ রেখে যায়নি। সেই কারণে এই সকল প্রতিষ্ঠানকে তার আগের অবস্থায়, আগের রূপে ফিরিয়ে আনতে হবে। কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে তার সীমাবদ্ধ সময়ের এত ব্যাপক কর্মযজ্ঞ তারা কতটা সমাধান করতে পারবে। আপনি দেখবেন এই যে সংস্কার কথাটা কেন বলা হয়, সংস্কার শব্দটা যখনই বলা হয় তখনই কিন্তু রাজনীতিকে ব্লেম দেওয়া হয় যে আজকে দেশে এই সংস্কারের প্রয়োজন হয়েছে রাজনৈতিক দল বা রাজনীতির অযোগ্যতার কারণে। কিন্তু আপনাকে এই কথাটা খুব পরিষ্কার মনে রাখতে হবে যে এই যে কথাটা বলে, এই কথাটা কতটা গ্রহণযোগ্য। আর যদি রাজনীতি থাকে, রাজনীতির প্রতি যদি মানুষের হেট্রেট থাকে যে হ্যাঁ রাজনীতির কারণে আজকে দেশের এই অবস্থা, তাহলে আপনি কি মনে করেন যে অরাজনৈতিক ভাবে রাজনীতির এই সমস্যা বা রাজনীতির এই সংস্কার করা আদৌ সম্ভব? অর্থাৎ সংস্কার করতে হলে, আর তার সঙ্গে যখন রাজনীতি জড়িত, তখন রাজনৈতিক নেতারা ছাড়া, রাজনৈতিক দল ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া এই সকল সংস্কার কোনোভাবে করতে পারবে না। আমি শহীদউদ্দিন মাহমুদ স্বপনের কাছে আরো একবার যেতে চাই। আপনার কাছে জানবো যে সংবিধান সংস্কার সংসদ ছাড়া কি সম্ভব কিনা, আর এ নিয়েও কি মতভেদ রয়েছে কিনা? আমার একটু বলবেন, শুনি আমার। যে আপনার কাছে আমি জানতে চেয়েছি যে সংবিধান সংস্কার সংসদ ছাড়া কি সম্ভব কিনা এবং এ নিয়ে কি মতভেদ রয়েছে কিনা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাসুদ ভাই তো উনি আইনজীবী মানুষ, আমার থেকে ভালো বুঝবেন। কিন্তু আমরা যেটুকু বুঝবার চেষ্টা করেছি, কথা বলবার চেষ্টা করেছি, যে আসলে সংবিধান সংস্কার কমিশন সেটি হলো একটি মৌলিক কাজ। এই কাজটি করবার ক্ষেত্রে ম্যান্ডেটের প্রশ্নটা কিভাবে আমরা নেব, সেই প্রশ্নটি এখানে জড়িত। এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কতগুলো প্রস্তাবনা আছে। যেমন আমি আপনাকে শুরুতেই বলেছি যে শুধুমাত্র একটি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংবিধানের রিফর্ম করতে পারে কিনা, সংস্কার করতে পারে কিনা, এই প্রশ্নটা আছে। তাহলে এই বিকল্পটা কি? অ্যামেন্ডমেন্ট করতে পারে, রিফর্মটা করতে পারে কিনা, মৌলিক জায়গাগুলো হাত দিতে পারে কিনা। যেমন ত্রয়োদশ সংশোধনী আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিচ্ছে হাইকোর্ট। হ্যাঁ, এই জায়গাগুলোর প্রশ্নগুলো যখন আসছে তখন বলা হয়েছে বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটের কেউ কেউ প্রস্তাব করছেন, কেউ সংবিধান সংস্কার সভা নির্বাচনের প্রস্তাব করছেন। অর্থাৎ একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সভা নির্বাচন, মানে এটি হচ্ছে যে বৈধতা পাওয়ার ক্ষেত্রে বেশি পরিমাণ টেকসই হওয়ার জন্য, যৌক্তিক হওয়ার জন্য এই আলোচনাটা আসছে। এই ক্ষেত্রে একই নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান সংশোধন এবং
সরকার গঠন দুইটাই সম্ভব। এই আলোচনাটাও আছে। এটা সংবিধান বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, আইনজীবীরা ভালো বলতে পারবেন, কিন্তু রাজনৈতিক মহল থেকে এই দাবিগুলো উত্থাপন করা হচ্ছে। এখন আবার বলা হচ্ছে সংবিধান সভার নির্বাচন দাবিও করা হচ্ছে। এই দাবির সাথে জাতীয় সংসদ নির্বাচনের বৈরিতা আছে কিনা সেটা দেখবার বিষয় আছে। একই নির্বাচন দিয়ে এই দুইটি কাজ একসাথে করা যায় কিনা সেই বিবেচনার বিষয় আছে। আমরা অনেকেই মনে করছি যে সংবিধান সংস্কার সভার নির্বাচন যদি আমরা করি, একই নির্বাচনকে সেই সংস্কার সভার নির্বাচন হিসাবে দেখিয়ে আমরা 90 দিন, 120 দিন বা 6 মাস সময় নিয়ে সংবিধানের যে সমস্ত মৌলিক সংস্কারের প্রশ্ন আছে, যেগুলো সংশোধনী নয়, যেগুলা রিফর্ম, সেগুলা এই বৃহত্তর ম্যান্ডেট দরকার। জি, অবশ্যই আমরা মাসুদ আহমেদ তালুকদারের কাছে আরো একবার যাব এবং তার কাছে জানতে চাইবো যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে বিএনপি কি মেনে নেবে কিনা। দেখুন, আমি আপনার এই কথার উত্তরের আগে আমি একটা প্রশ্ন আপনাকে খুব পরিষ্কার বলি। বলছেন যে সংবিধান সংস্কার ছাড়া দেশে নির্বাচন কিভাবে হবে। দেখুন, এই সরকার যে এই সংবিধান যেটা এখন সমাজে আমাদের রাষ্ট্রের যে সংবিধানের উপরে বেসিস করে চলছে, সেই সংবিধানের আওতায় কিন্তু আজকে রাষ্ট্রীয় সরকার। তো যারা সংবিধানকে মেনে রাষ্ট্র ক্ষমতায় আসছে, তারা রাষ্ট্র ক্ষমতায় বসে সংবিধানের প্রতি অনাস্থা দেওয়াটা এক ধরনের ভুল কার্যক্রম বলে আমার কাছে মনে হয়। সুতরাং আর একটা জিনিস যেটা বলছেন, রেফারেন্ডাম এন্ড ইলেকশন বোথ ক্যান গো টুগেদার, এটা সম্ভব না। কারণ রেফারেন্ডাম ইটসেলফ ইজ ইলেকশন। তাহলে আপনি এই সংবিধানকে মেনেই তো রেফারেন্ডাম দিচ্ছেন। তাহলে যদি এখনকার সংবিধান একটা গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় হয়, তাহলে এই সংবিধান দিয়ে আপনি রেফারেন্ডামে কিভাবে যাবেন? সুতরাং এই যে কথার মধ্যে অনেক বিতর্কের জন্ম দিচ্ছে। কিন্তু এখন আপনি বলেছেন স্থানীয় সরকার না জাতীয় সরকার। দেখুন, আমি আপনাকে বলি, জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে। যেই দেশে নির্বাচিত সরকার নাই, সে দেশে হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন? এক। দ্বিতীয় হলো, আপনি স্থানীয় সরকার নির্বাচনে যদি এখন যান, আপনি দেখবেন দেশের আইন শৃঙ্খলা আমি একটু জানতে চাইবো, খুব সময় স্বল্পতা আছে আমাদের, আমি একটু জানতে চাইবো শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের কাছে যে স্থানীয় সরকার নাকি জাতীয় কোন নির্বাচন আগে চান আপনারা? যে সমস্যাটা হবে, মারামারি হানাহানি হবে, যে কারণে স্থানীয় সরকার নির্বাচন খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এখন এটা আমাদের কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। আমাদের মাথায় রাখতে হবে দেশে একটি সরকার দরকার, তারপরে স্থানীয় সরকার দরকার হবে। এই মুহূর্তে স্থানীয় সরকারের নির্বাচন কোনো প্রয়োজন নাই। সুতরাং আমাদের এই কথাটা মাথায় রেখে চলতে হবে। আমার শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি যেটি বলতে চাইলাম সেটি হচ্ছে যে আমার স্থানীয় সরকার নির্বাচন আগে অথবা জাতীয় নির্বাচন পরে, এই বিতর্কটা আমরা কখন তুলছি? যখন আমার 6টা কমিশনের রিপোর্ট আমাদের সামনে, এবং আমাদের টকিং পয়েন্ট থাকবার কথা এখানে। যেমন প্রধান উপদেষ্টার সাথে আমরা যখন বৈঠক করলাম, এই 6টা রিপোর্ট নিয়ে প্রাথমিক আলোচনা করলাম, সেখানে এই বিতর্কটা উঠলো। আমি খুব হতাশ হয়েছি এই কারণেই যে আমাদেরকে ডাকা হলো বা আহ্বান করা হলো যে কমিশনের রিপোর্ট আসছে 6টি, এইটির বিষয়, এই 6টি কমিশন যেহেতু নির্বাচন এবং সংবিধান সম্পর্কিত, এই বিষয়টা জাতীয় ঐক্যমত্য তৈরি করবার জন্য আলোচনার টেবিলে ডাকা হলো এবং সেটাই দেওয়া হলো। আমরা সেই আলোচনার টেবিলে ঐক্যমত্য তৈরি করবার যে চেষ্টা, আমাদের যে একমত হওয়ার যে চেষ্টা, সেই কাজে অগ্রসর না হয়ে আমরা শুরু করলাম যে কোনটি আগে এবং কোনটি পরে। আমাদের তো সেই জায়গাগুলো ঠিকই হয় নাই। যেমন স্থানীয় সরকার নির্বাচনের কমিশনের রিপোর্ট আছে, আগামী স্থানীয় সরকারটা কি এই স্থানীয় সরকার কমিশনের যে রিপোর্ট আছে সেটির উপরে কোন কোন বিষয়ে আমরা একমত হব, সেই বিষয়ে আমরা একমত হচ্ছি কিনা, একমত হওয়ার পরেই তো সেই নির্বাচনটা প্রশ্ন আসবে। তেমনি এই কমিশনের কাজগুলোকে দ্রুততার সাথে ঐক্যমত্য তৈরি করা, এরপরে বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে সে নিয়েও ঐক্যমতের প্রশ্ন আছে। প্রথম কাজটা আমরা যদি করতে পারি সাফল্যের সাথে, তাহলে আমার দ্বিতীয় পর্বটা আমরা শুরু করতে পারি। এই জায়গায় বিরোধ তৈরি করবার জায়গা যেটি তৈরি হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে আমরা বলছি, এগিয়ে কথা বলছি, সেই তৈরিটা না করি প্রথমত সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে আমাদের ঐক্যমত্য তৈরি করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন যে এটি ঐক্যমত তৈরি করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, অন্তর্বর্তীকালীন সরকারের নয়। স্পষ্ট। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।